সুসময় আর অরিজিৎ, আজকে এই যে ইকোলজি চ্যাপ্টারের সেকেন্ড পার্টটা আলোচনা করছি। ওকে, মনোযোগ সহকারে শুনতে। এর আগের দিনে আমরা পড়েছিলাম ইকোলজির লাস্ট হলো তোর পর্যন্ত, যেটা টপিক ছিল আমাদের, বুঝতে পারলি, এনার্জি ফ্লো পড়েছিলাম। আজকে আমরা শুরু করব হলো ইকোলজিক্যাল পিরামিডস থেকে। ওকে, এটা ভেরি ইম্পর্টেন্ট টপিক। তো ইকোলজিক্যাল পিরামিড কী বলেছে, you must be familiar with the shape of a pyramid. The base of a pyramid is broad and it narrows down at the apex. তাহলে দেখ, পিরামিড মানে বুঝিস যেটা হলো, যেমন মিশরের পিরামিড নাম শুনেছিস কি না? তো এখানে ইকোলজিক্যাল যে পিরামিডগুলো পাবো সেগুলো কি বলছে, তাদের বেসটা কি হবে সাধারণত ব্রড মানে কি চওড়া। ওকে, অ্যান্ড নেরো হতে পারে। নেরো হতে পারে। One gets a similar shape whether you express the food or energy relationship between organism. তো এখানে আমরা পিরামিড, 3 ধরনের পিরামিড পাবো আমরা। দেখ, আমাদের কি পিরামিড আমরা এখানে পড়তে হবে, নাম্বার। ওকে, পিরামিড অফ নাম্বার, বায়োমাস আর হলো এনার্জি। ওকে, বিভিন্ন যে ট্রপিক লেভেলে, বুঝতে পারলি, হ্যাঁ, বিভিন্ন ট্রপিক মানে পুষ্টি স্তরে যেটা, দ্যাটস দ্য রিলেশনশিপ। ওকে, হ্যাঁ, এই রিলেশনশিপটাকে অর্গানিজমের সঙ্গে, হ্যাঁ, অর্গানিজমের যে রিলেশনের উপর ডিপেন্ড করে যে এই পিরামিড করা হচ্ছে। দেখ, নাম্বার পিরামিড, সংখ্যার পিরামিড, তারপর হলো বায়োমাস হলো জীবভরের পিরামিড, আর হলো এনার্জি পিরামিড। 3 ধরনের পিরামিড সম্পর্কে আমরা এখানে জানবো, বুঝতে পারলি। ফার্স্ট এটা তাহলে মনে রাখতে হবে, কি, নাম্বার পিরামিড, বায়োমাস পিরামিড আর হলো এনার্জি পিরামিড। তো এখান থেকে খুব কোশ্চিন আসে, কনসেপচুয়াল কোশ্চিন আসে। দেখ, এই যে এখানে ডায়াগ্রামটা দিয়েছে, এটা হলো নাম্বার পিরামিড। ওকে, তো নাম্বার বলতে ইন্ডিভিজুয়ালস, অর্গানিজমের সংখ্যাটা বোঝাচ্ছে। তো দেখ, প্রাইমারি যেগুলো প্রডিউসার, তারপর হলো প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টার্সিয়ারি কনজিউমার। বিভিন্ন পুষ্টি স্তর অনুসারে যে জীবগুলো আছে। তো প্রাইমারি প্রডিউসারে এখানে দেখ, মনোযোগ সহকারে শুনবি, এই যে নিচেরটা দেখতে পাচ্ছিস কি অনেকটা ব্রড। তো প্রাইমারি প্রডিউসার মানে হচ্ছে কারা, প্লান্টসগুলো। তাহলে প্লান্টস কি হচ্ছে, সংখ্যায় সব থেকে বেশি হয়, বুঝতে পারলি। প্রডিউসার মানে কি, খাদ্য উৎপন্ন করে ওরা ফটোসিনথেসিসের মাধ্যমে। তো এখানে সংখ্যাটা দিয়েছে অনেক বেশি। ওকে, এটার দ্বারা কি হচ্ছে, বেশি বোঝাচ্ছে। তারপর হলো প্রাইমারি কনজিউমার্স, অর্থাৎ যারা হচ্ছে উদ্ভিদ, হ্যাঁ, উদ্ভিদকে যারা খায়, তাদের সংখ্যাটা কি একটু কম হবে কি না, এই জন্য এটা ছোট করে দিয়েছে। তারপর সেকেন্ডারি কনজিউমার যারা হচ্ছে প্রাইমারি কনজিউমারকে খাচ্ছে, ওকে, তাদের সংখ্যাটা আরও কম হবে। টার্সিয়ারি কনজিউমার হচ্ছে যারা একবারে সর্বোচ্চ লেভেলে থাকছে, তাদের সংখ্যাটা কী হচ্ছে, আরও কমে যাচ্ছে। ওকে, তাহলে এই ধরনের যদি ডায়াগ্রাম দেখিস, ওকে, এরকম সংখ্যা দিবে, ওকে, ডায়াগ্রামও আসতে পারে। তাহলে এটা কিসের হবে, নাম্বার অফ, ওকে, পিরামিড, হ্যাঁ, বা নাম্বার অফ পিরামিডস ইন, এটা কার পিরামিড দিয়েছে বলতো, গ্রাসল্যান্ডের ইকোসিস্টেমের এটা পিরামিড দিয়েছে। তো গ্রাসল্যান্ডে দেখ, নিচে সব থেকে ঘাস হয় কি না, উদ্ভিদরা হয়। অ্যান্ড টপ কার্নিভোরস আর দ্য সাপোর্টেড দ্য ইকোসিস্টেম বেসড অন দ্য প্রোডাকশন অফ নিয়ারলি 6 মিলিয়ন প্লান্টস। ওকে, তো তারপরে চলে যাব হলো নাম্বার পিরামিড অফ বায়োমাস, জীবভরের পিরামিড। দেখ, এখানে প্রাইমারি প্রডিউসার, পিসিতে হলো প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টার্সিয়ারি কনজিউমার। ওকে, তাহলে এখানে প্রাইমারি প্রডিউসারের সংখ্যাটা দেখ, বায়োমাস একই ধরনের হবে, পিরামিড, এই নাম্বার পিরামিডসের মতোই হবে, সংখ্যাটা বেশি হবে, তারপর কমবে ধীরে ধীরে। কিন্তু এই দেখ, এখানে একটা এক্সেপশন দিয়েছে। ওকে, হ্যাঁ, নাম্বার অফ যেটা না, পিরামিড অফ বায়োমাসের যে পিরামিডটা, ওকে, এই পিরামিডটা এক্সেপশন আছে। দেখ, এটা উল্টো হয়ে গেছে। ওকে, প্রাইমারি কনজিউমার্স, তারপর হলো প্রাইমারি প্রডিউসার।
মানে প্রাইমারি কনজিউমারের সংখ্যাটা বেশি, প্রাইমারি প্রডিউসারের সংখ্যাটা হলো কম। এটা কোথায় দেখা যায়? এটা হচ্ছে তোর ইয়েতে দেখা যায়, পন্ডে, অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের ক্ষেত্রে, যে ইনভার্টেড পিরামিড অফ বায়োমাস স্মল স্ট্যান্ডিং ক্রপ ইন ফাইটোপ্লাঙ্কটন সাপোর্টেড লার্জ স্ট্যান্ডিং ক্রপ অফ জুপ্লাঙ্কটন। তাহলে পুকুরে এই যে জীবভরের পিরামিডটা উল্টো দেখা যায়, ইনভার্টেড দেখা যায়, এটা ব্যতিক্রম, মনে রাখতে হবে, অনেকবার আসছে ওকে পরীক্ষায়। কেন? ধর পুকুরের উপরে যেগুলো থাকে ওদের আমরা কি বলি, ছোট ছোট যে উপরে যে থাকে প্লান্টগুলো ফাইটোপ্লাঙ্কটন বলি, ওকে, ভেসে থাকে, ওকে, বুঝতে পারলি? তো তারা উপরে থাকে, কিন্তু নিচের দিকে যে থাকে লার্জ নাম্বার অফ জুপ্লাঙ্কটন। জুপ্লাঙ্কটনের যে সংখ্যাটা প্রাইমারি প্রডিউসার, এখানে প্রাইমারি প্রডিউসারের সংখ্যাটাই কম, বুঝলি কি না? মানে যারা খাবার উৎপন্ন করবে, ওকে, তাদের সংখ্যাটাই কম, কিন্তু ছোট ছোট জীবদের যে সংখ্যা তাদের সংখ্যাটাই এখানে বেশি, ওকে, প্রাইমারি যে কনজিউমার্স, ওকে। এটা অ্যাকোয়াটিক মানে পুকুরের ক্ষেত্রে এটা দেখতে পাই, পন্ডের ক্ষেত্রে এই ধরনের আসবে, যে পন্ড অপশনে পন্ড থাকবে, বুঝতে পারলি? আচ্ছা, এই যে নাম্বার মানে পিরামিড অফ নাম্বার, এটারও একটা এক্সেপশন দেখা যায়। এটার এক্সেপশন দেখা যাবে হচ্ছে কার ক্ষেত্রে? মনে রাখবি এটা একটা ট্রিয়ের ক্ষেত্রে। সাপোজ আমি বলছি ধর একটা বেগুন গাছে কি করছে, বেগুন গাছটা একটা কি করছে, ফটোসিনথেসিস করছে, খাবার উৎপন্ন করছে কি না? কিন্তু বেগুন গাছে হচ্ছে প্রচুর পরিমাণে কি আছে, পোকা আছে কি না? ওখানে একটা গাছের মধ্যেই প্রচুর পরিমাণে পোকা থাকে, তাহলে গাছ তো একটা হলো কিন্তু ওখানে জীব আছে কি প্রচুর, তাহলে এর উল্টো হয়ে গেল কি না কেসটা? এটা হলো এক্সেপশন হবে যখন একটা গাছের ক্ষেত্রে, হ্যাঁ, নাম্বার অফ পিরামিডসের এটা যদি দেখি, ওকে, বুঝতে পারলি ডায়াগ্রামটা? বুঝছিস কি না? যে কোনো গাছের ক্ষেত্রে ভাব যে গাছ একটা, কিন্তু ওই গাছের মধ্যে প্রচুর পরিমাণে কি ছোট ছোট জীব আছে কি না, পোকামাকড় বা মাইক্রো অর্গানিজম, ওকে, আছে কি না? তাহলে তাদের সংখ্যাটা বেশি হবে, কিন্তু গাছের সংখ্যা একটা, মানে প্রডিউসারের সংখ্যাটাই কম, কিন্তু যে কনজিউমার তাদের সংখ্যা কী হচ্ছে, প্রচুর বেশি হবে, প্রডিউসারের থেকে কনজিউমারের সংখ্যাই বেশি হবে। তো এই দুটো এক্সেপশন, ওকে। আর হলো বায়োমাস পিরামিডের ক্ষেত্রেও ওই যে ইয়ের ক্ষেত্রে, লেক বা পুকুরের ক্ষেত্রে, জলাশয়ের ক্ষেত্রে এটা উল্টো হয়। এই দুটো মনে রাখবি কিন্তু, ভেরি ইম্পর্টেন্ট। তারপর হলো এনার্জি পিরামিডের ক্ষেত্রে সবসময় এটা হয়, আপরাইট হয়, ওকে। আচ্ছা, এই ধরনের যদি এদিকে হয় এটাকে বলবো আপরাইট পিরামিড, আর যদি উল্টো হয় না তাহলে কি বলবো, ইনভার্টেড, ওকে। তাহলে এনার্জি পিরামিড সবসময় হচ্ছে তোর আপরাইট হবে এবং ইউনিডাইরেকশনাল হবে, কারণ এনার্জি ফ্লোটা সবসময় হচ্ছে একমুখী হয়, বুঝতে পারলি? এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ওকে। এনার্জি ফ্লো হচ্ছে এই যে কার সূত্র অনুসারে হয়, লিন্ডম্যানের 10% সূত্র অনুসারে, মানে 10% করে শক্তি কী হচ্ছে ট্রান্সফার হয়, বুঝতে পারলি? 100 ভাগের মধ্যে সে কী হচ্ছে 10% এনার্জি ট্রান্সফার করবে, প্রত্যেকটা শক্তি স্তরে, পুষ্টি স্তরে হচ্ছে ট্রান্সফার হবে। দেখ এখানে হচ্ছে 10,000 ছিল, 10,000 থেকে 1,000 হলো, 1,000 থেকে 100 হলো, 100 থেকে কী হলো 10 জুল হলো, বুঝতে পারলি এখানে? তাহলে এটার কোনো ব্যতিক্রম নেই, ওকে। এনার্জি ফ্লো সবসময় একমুখী হবে, ইউনিডাইরেকশনাল, মনে রাখবি, এটা কোশ্চিন আসছে, এবং 10% ল অনুসারে এনার্জি ফ্লো হয়, ওকে। তাহলে এগুলো কোশ্চিন আসবে। তারপর এখানে নেক্সট দেখ, এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, কি বলেছে, এনি ক্যালকুলেশন অফ এনার্জি কন্টেন্ট বায়োমাস অর নাম্বার হ্যাজ টু ইনক্লুড all organism at that trophic level. No generalization we make will be true if we take only a few individuals at any trophic level into account. Also a given organism occupy এখানে কিছু নেই, দেখ, not a species such as the a given species may occupy more than, এখানে একটা ভালো এক্সাম্পল দেওয়া আছে যে একটা স্পিসিস, যে কোনো একটা জীব, মানে একের অধিক ট্রপিক লেভেলে তার হচ্ছে স্থান হতে পারে। দেখ, দেন ওয়ান ট্রপিক লেভেল ইন সেম ইকোসিস্টেম, একটা ইকোসিস্টেমে বাস্তুতন্ত্রের মধ্যে কোনো জীব আছে, কিন্তু সেই জীবটা হচ্ছে দুটো পুষ্টি স্তরের মধ্যে পড়তে পারে। যেমন এক্সাম্পল হচ্ছে যে স্প্যারো, এই যে পাখিটা,
এটা কি হচ্ছে প্রাইমারি কনজিউমার হিসেবেও, একে প্রাইমারি কনজিউমারও বলা হয়। এবং একই করে প্রাইমারি কনজিউমার মানে প্রথম শ্রেণীর খাদক হিসাবে কি করে হচ্ছে বীজ খায়, বিভিন্ন উদ্ভিদের প্লান্টের হচ্ছে বীজ খাদ্য হিসেবে গ্রহণ করে। আবার কি করে এ হচ্ছে ডাইরেক্ট কী করছে ফল খায়, ফ্রুটস খায়, অন পি বিনস, ওকে, এগুলো খাবার হিসেবে, এগুলো যখনই খাবে, ওকে, বুঝতে পারলি, তখন কি বলবো প্রাইমারি কনজিউমার। আবার সেকেন্ডারি কনজিউমার হিসেবে এ কী করে ইনসেক্ট খায়, পোকা খায়, মানে জীব হয়, জীবকে খাচ্ছে, তো জীব খেলে কী হবে সেকেন্ডারি কনজিউমারের মধ্যে পড়বে। এবং কী হচ্ছে এই যে পোকা, ইনসেক্ট পতঙ্গ, আর হলো এখানে যে ছোটো ছোটো পোকা। তো ভেরি ইম্পর্টেন্ট এটা এক্সপ্লো, এটা এক্সাম্পলটা ভেরি ইম্পর্টেন্ট, ওকে। আমরা যেমন আমরা কি মানুষরা সর্বোচ্চ শ্রেণীর খাদক আমাদের বলা হয় কি না, সর্বভোগ, আমরা তো সব কিছু খাই কি না, তাই আমরা কি উপরের স্তরে থাকি ওই রকমই। দেখ, ইন মোস্ট ইকোসিস্টেম অল দ্য পিরামিড অফ নাম্বার অফ এনার্জি অ্যান্ড দ্য বায়োমাস আর আপরাইট। বেশিরভাগ ক্ষেত্রে বলছে যে মোস্ট ইকোসিস্টেম মানে সব বাস্তুতন্ত্রের ক্ষেত্রে ম্যাক্সিমাম পিরামিড সবসময় কী হবে ঊর্ধ্বমুখী হবে, ওকে, আপরাইট মানে ঊর্ধ্বমুখী। প্রডিউসার্স আর মোর, প্রডিউসার সবসময় বেশি হবে ইন নাম্বার অ্যান্ড বায়োমাস দেন দ্য হার্বিভোরাস, হার্বিভোরাস আর দ্য মোর the number biomass than the carnivorous. Also energy at a lower trophic level is always more than the higher level. এই যে এনার্জিটা কি বলছে যে অলসো এনার্জি এট দ্য লোয়ার ট্রপিক লেভেল অলওয়েজ মোর। দেখ সবসময় এনার্জি তো সবসময়, দেখ এখানে যে এনার্জি পিরামিডের ক্ষেত্রে বা যে কোনো জায়গায় তুই যদি নাম্বার অফ পিরামিডের ক্ষেত্রে যেখানে বায়োমাসটা বেশি থাকবে, মানে ভর যেখানে থাকবে এখানে এনার্জিও বেশি থাকবে কি না। আমরা তো আইনস্টাইনের যে E=mc² সূত্র অনুসারে জানি কি না, ভর শক্তিতে রূপান্তরিত হয়, ওকে, ভরকে শক্তিতে রূপান্তরিত করা যায়। তাহলে ভরের যদি পরিমাণ বেশি হয় শক্তিও বেশি থাকবে, বা উল্টোভাবে বুঝতে পারিস, ওকে। তাহলে দেখ এখানে শক্তি ধীরে ধীরে কী হচ্ছে কমছে, তাহলে মানে লোয়ার লেভেলে এনার্জি সবসময় বেশি থাকবে, ওটাই বলছে। আর যা জেনারেলি এগুলো কনসেপ্ট, ওকে, কনসেপচুয়াল জিনিস একটু একটু জাস্ট ভাবতে হবে, ওকে। তারপর দেখ এখানে এই পেরাতে দ্য পিরামিড অফ বায়োমাস ইন সি, ওকে, এই যে সমুদ্রের যে বায়োমাসের যে পিরামিড ইজ অলসো জেনারেলি ইনভার্টেড, যেটা বললাম পুকুরের বা যে কোনো জলাশয়ের পিরামিডটা কী হচ্ছে বায়োমাসের, যেটা বায়োমাসের পিরামিডটা উল্টো হতে পারে, ওকে, ইনভার্টেড হতে পারে, ইনভার্টেড হয়, ওকে। অ্যান্ড দ্য বিকজ এই যে কেন বলেছে যে বায়োমাস অফ ফিশের যে বায়োমাসটা, ওকে, ফার এক্সিডস দ্যাট অফ ফাইটোপ্লাঙ্কটনস, ওকে। এখানে যে প্রডিউসার কে, প্রডিউসার হচ্ছে যে ফাইটোপ্লাঙ্কটন, যে ছোটো ছোটো উদ্ভিদগুলো, তাদের ভরের থেকে হচ্ছে যে মাছটা কার হচ্ছে ফিশ, যে মাছগুলো কী হচ্ছে দ্রুত হারে বৃদ্ধি পায়, ওকে, তাদের ভরটা অনেক বেশি হয়, ওকে, এই ছোটো ছোটো উদ্ভিদগুলো থেকে, ফাইটোপ্লাঙ্কটন থেকে, ওকে। অ্যান্ড এই জিনিসটা ধর কেমন, ধর পুকুরের যে কোনো জলাশয়ের উপরে যে ছোটো ছোটো উদ্ভিদরা আছে তাদের মধ্যে ফটোসিনথেসিস হয়, ওকে, সেই উদ্ভিদগুলোকে কারা খায় বলতো মাছগুলো খায়। কিন্তু মাছগুলো খেয়ে তারা মানে বংশবৃদ্ধি করে প্রচুর পরিমাণে, কিন্তু ওখানে যে জলাশয়ের উপরে যে প্লান্টগুলো ফিক্সড, যেটা প্লান্ট ছোটো ছোটো প্লান্টগুলো থাকে, তারা কী হচ্ছে তাদের সংখ্যাটা একটা কনস্ট্যান্ট পরিমাণে কি সবসময় কমতে থাকে, কিন্তু মাছের সংখ্যাটা তো বৃদ্ধি পাচ্ছে কি না, বুঝতে পারলি কি না। ধর 500টা প্লান্ট আছে, ছোটো ছোটো প্লান্ট আছে, ওকে, তারা যেটা বৃদ্ধি পাচ্ছে আবার খেয়ে নিচ্ছে তাদের, ওকে, কিন্তু মাছের সংখ্যা, তাদের বা মাছের বায়োমাসটা বেড়ে যাচ্ছে, এটা এইভাবে ভাবতে পারিস, ওকে। এই জন্য ইনভার্টেড হয়, নিম্নমুখী, ওকে, ভেরি ইম্পর্টেন্ট, ওকে। পুকুরের ক্ষেত্রেও বলতে পারে, হ্যাঁ, সমুদ্রের জায়গায় কী দিতে পারে, লেকের কথা মানে লেক, হ্রদের কথা বলতে পারে, ওকে। পিরামিড অফ এনার্জি, এই যে পিরামিড, যে শক্তির যে পিরামিড সবসময় আপরাইট হবে, ঊর্ধ্বমুখী হবে, ওকে, can never be inverted because when energy flow from a particular trophic level to the next trophic level some energy is always lost as heat at each step। যে বলছে যখনই একটা পৃষ্ঠ স্তর থেকে যখন অন্য পৃষ্ঠ স্তরে কী হবে এনার্জি ট্রান্সফার হবে কি না, তখনই কিছু পরিমাণ শক্তি কী হচ্ছে হিট বিভিন্নভাবে সেটা লস হতে পারে কি না, ক্ষয় হয় কিছু শক্তির, ওকে।
and each bar in the energy pyramid indicates the amount of energy present at each tropic level in a given time or annually per unit area। বলছে অ্যানুয়ালি যে বার্ষিকভাবে একটা একক ক্ষেত্রফলে এটা নির্দিষ্ট সময়ের উপর ভিত্তি করে এটা এর অ্যামাউন্টটাকে মানটাকে পরিমাপ করা হয়। তো নেক্সট পেজে চলে যাবে এবার। ওকে, নেক্সট পেজে একবারে আমাদের এগুলো হয়ে গেল। ওকে, এখানে আমাদের এতটুকুই, জাস্ট কী বললাম, 3 ধরনের পিরামিড, নাম্বার পিরামিড, বায়োমাস পিরামিড আর হলো এনার্জি পিরামিড, উদাহরণগুলো জাস্ট মনে রাখতে হবে। ওকে, এতটুকুই পিরামিড সম্পর্কে। আচ্ছা, পিরামিডের মনে রাখবি যে পিরামিডের যে ধারণা দিয়েছিল যে সায়েন্টিস্টটা এলটন। ওকে, পিরামিডের ধারণা দিয়েছিল হলো যে ব্যক্তিটা হলো এলটন। ওকে, এটা কোশ্চিন আসে। ওকে, এলটন সায়েন্টিস্টের নাম। এরপর পড়বো আমরা যে নেক্সট যে টপিক, ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, সব থেকে ইম্পর্ট্যান্ট টপিক এই চ্যাপ্টারের, ইকোলজিক্যাল সাকসেশন। ওকে, কি বলা হয়? ইকোলজিক্যাল সাকসেশন। এই যে ইকোলজিক্যাল সাকসেশন, তো জেনারেল জিনিসটা কি অ্যাকচুয়ালি? ওকে, আমি আগে সাধারণ ভাষায় বলছি ওটা। ওকে, খুব সহজভাবে। তো ইকোলজিক্যাল সাকসেশন হচ্ছে কি, ধর সাপোজ কোনো একটা জায়গায়, এমন একটা জায়গা, ধর ভাব যে একটা পাথর, এমন একটা জায়গা, নির্জন জায়গা যে যেখানে কেউ নেই, কোনো মানুষ নেই, জাস্ট ওখানে একটা পাথর আছে, বড় পাথর। তো ওই পাথরটা ধর যে 1000 বছর পরে সেই পাথরটা কি, ধর পাথর ছিল প্রথমে, কিন্তু 1000 পর যদি কল্পনা করি সেটা কি পাথর থাকবে? বা 5000 বছর পর, তো সেটা কি হবে, বিভিন্ন যে ওয়েদারিং, ওকে, আবহাওয়ার যে বিভিন্ন যে কার্য, এগুলো প্রক্রিয়াগুলো আছে কি না, বিভিন্ন যে ভৌগোলিক যে প্রক্রিয়াগুলোর মাধ্যমে সে পাথরটা কীভাবে ক্ষয় হবে, সেই পাথরটা ক্ষয় হওয়ার মাধ্যমে ওটা ধীরে ধীরে কী হবে, মাটিতে পরিণত হবে। মাটিতে পরিণত হয়ে পরিণত হয়ে গেলে সেখানে কী হচ্ছে, ছোট ছোট প্লান্ট জন্ম নেবে। সেই ছোট প্লান্টগুলো কী হচ্ছে, বড় প্লান্টে পরিণত হবে। সেই মানে মাঝারি প্লান্টগুলো আবার কী হচ্ছে, একবারে বড় ট্রিতে পরিণত হবে। তো একটা হচ্ছে কি লাস্ট আলটিমেট, একটা হচ্ছে ক্লাইম্যাক্স, শেষ পর্যায়ে সেটা পৌঁছাবে। যে এই যে প্রসেসটা, ওকে, এটা প্লান্টের ক্ষেত্রে হতে পারে, বা এটা হচ্ছে তোর বিভিন্ন ইয়ের ক্ষেত্রে হয়, জলাশয়ের ক্ষেত্রে হয়। ওকে, বুঝতে পারলি? তো এটাই হচ্ছে তোর, এই ঘটনাটাকে বলা হয় ইকোলজিক্যাল তোর সাকসেশন আমরা কি বলি, তো সাকসেশন এর তো এই ঘটনাটাই ইকোলজিক্যাল সাকসেশন। দেখ এখানে ডেফিনেশন কি বলছে, আর এই ইকোলজিক্যাল সাকসেশন একটা ধারাবাহিক প্রক্রিয়া। ওকে, এটা কিন্তু মানে ধারাবাহিকভাবে হবে, মানে জাম্প মেরে হবে না। ওকে, যেটা মানে পরপর হওয়া দরকার সেটা হবে, এবং এটার জন্য প্রচুর, ওকে, অনেক সময় লাগবে। ওকে, এবং এটা ধীর গতি প্রক্রিয়া, খুব স্লো হবে। ওকে, তাহলে দেখ এখান থেকে পড়ছি আমি কি বলেছে, দেখ এনসিইআরটি। An important characteristics of all communities is that their composition and structure constantly change in response to the changing environmental condition. ওকে, এই যে বলছে যে কোনো কমিউনিটিসের মধ্যে, যে কোনো প্লান্ট কমিউনিটি হতে পারে। ওকে, তারপর জীব হতে পারে। ওকে, তো আগে প্লান্টকে, এখানে প্লান্টের কথাই বেশি এখানে আলোচনা করা হয়েছে। তো প্লান্ট থেকেই কি, প্লান্টের চেঞ্জ হলে কি ওখানে ইয়েও আসবে, প্রাণীও আসবে। যখন প্লান্ট সৃষ্টি হবে কি না, দেখবি বিভিন্ন ধরনের সেখানে মাইক্রো অর্গানিজম থেকে, ছোট ছোট জীব থেকে বড় জীবও সৃষ্টি হবে ধীরে ধীরে। তাহলে যে তাদের যে কম্পোজিশন, গঠন আর স্ট্রাকচার, ওকে, কি হচ্ছে কনস্ট্যান্টলি, একটা কি হচ্ছে যে কনস্ট্যান্ট কথাটা কেন বলেছে, যে একটা মানে নির্দিষ্ট ধীরে ধীরে হচ্ছে, চেঞ্জ হচ্ছে, রেসপন্স কার জন্য, পরিবেশের যে পারিপার্শ্বিক যে কন্ডিশনগুলো কী হচ্ছে, পরিবর্তন হচ্ছে। দিস চেঞ্জ ইজ অর্ডারলি, যে অর্ডারলি হয় এটা একটা, অ্যান্ড সিকোয়েন্সিয়াল। ওকে, এটা ক্রমে একটা সিকোয়েন্স অনুসারে হবে, অ্যান্ড প্যারালাল উইথ দ্য চেঞ্জ ইন দ্য ফিজিক্যাল এনভায়রনমেন্ট। ওকে, বাইরে যে ভৌত পরিবেশটা পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে এটা ঘটছে। ওকে, দিস চেঞ্জ লিড ফাইনালি টু এ কমিউনিটি দ্যাট ইজ in linear equilibrium with the environment, and that is called the climax community.
ওকে, এই যে চেঞ্জটা হচ্ছে কি না, চেঞ্জ হতে হতে এটা একটা কি একটা লাস্ট পর্যায়ে পৌঁছে যাবে, ক্লাইম্যাক্স বলি কি না, যে কোনো ঘটনার যে একটা ক্লাইম্যাক্স হয় কি না। আমি যে বললাম পাথরটা ভেঙে 5,000 বছর পর সেখানে আর পাথর দেখতে পারবি না, যেখানে সেখানে পাথর ভেঙে কী হচ্ছে, মাটি তৈরি হয়ে গেছে এবং ওখানে হচ্ছে উদ্ভিদ জন্ম নিয়েছে এবং ছোট উদ্ভিদ থেকে গুল্ম থেকে স্রাব হার্ব থেকে শুরু করে এখন কী হয়েছে, একটা বড় বনভূমি হয়ে গেছে। তো এই যে লাস্ট যে কমিউনিটিটা হলো সেটাকে বলবো ক্লাইম্যাক্স কমিউনিটি। ওকে, সেটা কী হচ্ছে, ক্লাইম্যাক্স কমিউনিটিতে একটা কী হচ্ছে ইকুইলিব্রিয়াম থাকবে। ওকে, এই যে ইকুইলিব্রিয়াম সাম্য অবস্থায় পৌঁছাবে তখন কার সঙ্গে, পরিবেশের সঙ্গে। ওকে, তো ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এটা ডেফিনেশনটা এটা মনে রাখতে হবে। এই যে দ্য গ্রেজুয়াল অ্যান্ড দ্য ফেয়ারলি প্রেডিক্টেবল চেঞ্জ ইন দ্য স্পিসিস কম্পোজিশন অফ এ গিভেন এরিয়া ইজ কল্ড ইকোলজিক্যাল সাকসেশন। ওকে, এই যে গ্রেজুয়াল বলছে যে এই যে ধীরে যে পরিবর্তনটা খুব ধীরে হবে এবং ফেয়ারলি প্রেডিক্টেবল, একটা প্রেডিক্ট করা যাবে যে অ্যাকচুয়ালি কী হবে জিনিসটা। ওকে, ওটা বোঝা যাবে প্রেডিক্টেবল, যে ভবিষ্যতে এখানে কী হবে, প্রেডিক্টেবল মিনস ওকে প্রেডিকশন করা, ভবিষ্যৎবাণী করা। দেন দ্যাট ইজ চেঞ্জ ইন দ্য স্পিসিস, ওই যে কোনো স্পিসিসের, সে প্লান্ট স্পিসিস হতে পারে, অ্যানিমেলের ক্ষেত্রে হতে পারে, সে কম্পোজিশন ওই নির্দিষ্ট একটা এরিয়ায়। ওকে, এটাকেই বলবো ইকোলজিক্যাল সাকসেশন। সো এই ডেফিনেশনটা এসেছিলো নিটে রিসেন্ট একবার। ওকে, তাহলে ক্লাইম্যাক্স কমিউনিটি ডেফিনেশন আর হলো ইকোলজিক্যাল সাকসেশনের ডেফিনেশন। এখানে যে কনসেপ্টগুলো বুঝতে হবে। ওকে, কনসেপ্টটা বুঝতে পারলে জাস্ট খালি যে আমি বলছি প্র্যাকটিক্যালি ভাব। ওকে, এই জাস্ট 2-3টা করে ওয়ার্ড শুধু মনে রাখবি এই রিলেটেড, তাহলেই অ্যান্সার করতে পারবি। ওকে, অ্যান্ড ডিউরিং সাকসেশন সাম স্পিসিস কলোনাইজ অ্যান এরিয়া অ্যান্ড দেয়ার পপুলেশন বিকামস মোর নিউমেরাস, whereas population of other species decline and even disappear. তো দেখ বলছে এই যে ইকোলজিক্যাল যে সাকসেশনটা হওয়ার সময় হচ্ছে কি বিভিন্ন স্পিসিসের কলোনাইজ হয়, মানে বিভিন্ন স্পিসিস সৃষ্টি হয়। কলোনাইজ বলতে একই জায়গায় হয়, একসঙ্গে থাকা। ওকে, ওই এরিয়াতে। অ্যান্ড পপুলেশন বিকামস মোর, অনেক বেড়ে যায়, বুঝতে পারলি। অ্যান্ড পপুলেশন, কিছু কিছু পপুলেশন আবার কী হচ্ছে কমেও যেতে পারে এবং ইভেন কি এমনকি ইয়েও হতে পারে, কমে যেতে পারে, ডিসঅ্যাপিয়ার হয়ে যেতে পারে। ওকে, এখন এই যে ইকোলজিক্যাল সাকসেশন হচ্ছে কি না, এই ইকোলজিক্যাল সাকসেশনকে বললাম এটা একটা কী হচ্ছে ধারাবাহিক মানে প্রসেসে হচ্ছে। ওকে, একটার পর আরেকটা, যেটা একটা স্টেপের পরে সেকেন্ড যে স্টেপটা হওয়া দরকার সেটা হবে। তারপর কেন এখানে কোনো স্টেপকে জাম্প মেরে হবে না। ওকে, বুঝতে পারলি। তো প্রত্যেকটা যে স্টেজ এই যে হচ্ছে মানে সিঁড়ি, যেমন একটা একতলা থেকে দোতলায় ওঠার জন্য সিঁড়ি দিয়ে যেমন উঠতে হয়, তার জন্য যে প্রত্যেকটা একটা করে লেভেল আছে কি না, স্তর আছে, সেই লেভেলগুলোকে কি এখানেও বলা হচ্ছে কি সিঁড়ি বলা হয়। ওকে, এই যে দ্য এন্টায়ার সিকোয়েন্স অফ দ্য কমিউনিটিস দ্যাট সাকসেসিভলি চেঞ্জ ইন এ গিভেন এরিয়া ইজ কল্ড সিঁড়ি। ওকে, সিঁড়ি বলবো ওগুলোকে। সো ইম্পর্টেন্ট এটা। ওকে, দ্য ইন্ডিভিজুয়ালস ট্রানজিশনাল কমিউনিটিস আর টার্মড সিরিয়াল স্টেজ অ্যান্ড সিরিয়াল কমিউনিটিস। আর প্রত্যেকটা এই যে স্টেজের ওকে যে কমিউনিটিগুলো থাকবে, ওকে পরিবর্তন হওয়ার সময়, সেগুলোকে সিরিয়াল কমিউনিটিস বলবো। ওকে, বুঝতে পারলি। And in the successive series stage there is a chance in the diversity of species of organism, increase in the number of species and the organism as well as in increase in the total biomass. দেখ যখনই কী হবে নাম্বার অফ স্পিসিস বাড়ছে, ওকে, তার নাম্বার অফ স্পিসিস বাড়া মানে কি বায়োমাস বেড়ে যাবে, তাই কি না। সো দ্য প্রেজেন্ট ডে কমিউনিটিস ইন দ্য ওয়ার্ল্ড হ্যাভ কাম টু বিকজ অফ সাকসেশন দ্যাট হ্যাজ অকার্ড ওভার মিলিয়ন অফ ইয়ার্স since life started on earth. Actually succession and evolution would have been parallel process at that time. So very important কথা বলছি এখানে, যে দেখ এই সাকসেশনটা এটা হচ্ছে খুব লং টাইম প্রসেস। ওকে, যে মানে এটা হওয়ার জন্য ইভলিউশন, মানে ইভলিউশন এর সঙ্গে পাশাপাশি কী হচ্ছে জড়িত। ইভলিউশন হওয়ার জন্য যেমন বিলিয়নস অফ ইয়ার্স লাগে কি না, হাজার হাজার বছর লাগে। ওকে, তো সেই রকমই সাকসেশন হওয়ার জন্য প্রচুর সময় লাগবে। ওকে, যেমন কোনো একটা জায়গায় ধরো এমন জায়গা যেখানে শুধু পাথরের মানে কি বলবো, এমন একটা জায়গা কল্পনা কর যেখানে কোনো মাটি নেই, মাটি বলতে শুধু পাথর আছে। তো ওখানেও মাটি সৃষ্টি হবে, সেটার জন্য হয়তো সময় লাগবে যে এরকম 500 বছর বা 5,000 বছরের সময় লাগতে পারে। ওকে, তাহলে দেখবি যে 5,000 বছর সেখানে
ও সেই পাথর থেকে বনভূমি সৃষ্টি হয়ে গেছে। তো এটা একটা অনেক দীর্ঘ সময় লাগবে এটার জন্য, ইভলিউশন হওয়ার জন্য। তো এই জায়গাটা থেকে কোশ্চেন এটা হতে পারে যে এরা প্যারালালি চলবে, ওকে। সাকসেশন আর কি এভলিউশন, ভেরি ইম্পর্টেন্ট। Succession is hence a process that starts where no living organism are there. This could be areas where no living organisms ever existed. Okay. So succession hence the process starts where no living. দেখ succession যেখানে সৃষ্টি হবে কি না, শুরু হবে যেখানে কোনো অর্গানিজম নেই। ওকে, তারপর এমন একটা জায়গা যেখানে কোনো অর্গানিজম নেই, ওখানে যখন সাকসেশন হবে কি না, বুঝতে পারলি, তখন ওটাকে আমরা বলবো প্রাইমারি সাকসেশন। এখানে এখন সাকসেশনের আমরা টাইপ পড়বো, দু ধরনের সাকসেশন পড়বো এখানে আমরা, প্রাইমারি সাকসেশন আর হলো তোর সেকেন্ডারি সাকসেশন। ওকে, প্রাইমারি সাকসেশন হচ্ছে যেখানে কোনো জীব ছিল না আগে থেকে, কোনো অর্গানিজম ছিল না। জীব বলতে সে প্লান্টস, এখানে প্লান্টের কথা বলবো আমরা আগে। প্লান্টস অর্থাৎ এমন জায়গা যেখানে কোনো প্লান্টস কিছু নেই। ওকে, সেখানে যখন কি হচ্ছে প্লান্ট সৃষ্টি হবে, ওকে, সেটাকে বলবো কি প্রাইমারি সাকসেশন। বা অন্য কোনো জীবের কোথাও যদি সেটা হতে পারে, ওকে, কিন্তু আমরা ফার্স্ট এখানে প্লান্টকে করব, কনসিডার করব। তো সেটাকে কি বলবো, প্রাইমারি সাকসেশন বলবো। ওকে, আর সেকেন্ডারি সাকসেশন হচ্ছে যে এমন জায়গা যেখানে হচ্ছে যে অর্গানিজম ছিল সেটাকে নষ্ট করে, অর্থাৎ সেটাকে করা হয়, মানে দ্বিতীয়বার, ধর যেমন যদি কৃষিকাজ করে, ওকে, কৃষিকাজ করে ধর একটা জায়গায় হচ্ছে কোনো ছিল, ক্রপ ছিল, শস্য ছিল, ধর যদি বলি ধান কেটে ধানের জমিতে কি পুনরায় আবার অন্য লাগানো হবে, যে কোনো ক্ষেত করা হবে কি না, তো সেটা দ্বিতীয়বার যখন করা হচ্ছে ওটাকে কি বলছি আমি, সেকেন্ডারি সাকসেশন। ওকে, আর প্রাইমারি সাকসেশন হচ্ছে যে ফার্স্ট টাইম, ধর যদি বলি যে পৃথিবী সৃষ্টি হওয়ার পর যখন পৃথিবীতে প্রথম উদ্ভিদ সৃষ্টি হয়েছিল, সেটাকে বলছি কি প্রাইমারি সাকসেশন। এখন কোনো একটা জায়গাতে একটা মানে বনভূমিকে মেরে, সাপোজ একটা জায়গায় বনভূমি আছে, সেই বনভূমিটাকে মেরে আবার সেখানে ধীরে ধীরে কিছুদিন পরে হলো কি হচ্ছে, আবার প্লান্ট হচ্ছে, বিভিন্ন ধরনের প্লান্ট হলে সেখানেও আমরা বিভিন্ন ধরনের জীব দেখতে পাবো, সেটাকে কী বলবো, সেকেন্ডারি সাকসেশন বলবো। ওকে, তো এখানে কিছু এক্সাম্পল আছে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি সাকসেশনের, ভেরি ইম্পর্টেন্ট, খুব আসে। তো দেখ এখানে কি বলেছে, এই যে সে বার রক ইন এরিয়াস দ্যাট সামহাউ lost all the living organism that existed there. Okay, the former is called primary succession while the latter is termed secondary succession. দেখো বার রোগ বলতে অর্থাৎ জাস্ট পাথর, কোনো পাথর পড়ে আছে রোগ, ওকে, অ্যান্ড সেই পাথর ভেঙে হচ্ছে ফার্স্ট কি হচ্ছে ওই জায়গায় অনেক দিন পর, সেটা অনেক অনেক সময় হতে পারে, ওকে, 5,000 বছর, 10,000 বছর, অনেক সময় লাগতে পারে। তো সেই জায়গায় হচ্ছে যখন ফার্স্ট কোনো প্লান্ট অর্গানিজম দেখা যাবে, সেটাকে প্রাইমারি সাকসেশন বলবো। আর দ্বিতীয়বার যখন ওই জায়গায় আবার প্লান্ট বা অন্য অর্গানিজম হবে, তখন সেটাকে সেকেন্ডারি সাকসেশন বলবো। ওকে, অ্যান্ড এক্সাম্পলস অফ এরিয়াস হোয়ার প্রাইমারি সাকসেশন অকার্স আর নিউলি কুলড লাভা। দেখ প্রাইমারি সাকসেশন কোথায় কোথায় দেখা যাবে, যে নিউলি কুলড লাভা, জানি আমরা লাভা ম্যাগমা কোথা থেকে বের হয়, যে পৃথিবীর নিচে যে যে বুঝতে পারলি ভূগোলে যে পড়েছি না, দ্য বার রক, নিউলি ক্রিয়েটেড পন্ড অ্যান্ড রিজার্ভিওর। সো ভেরি ইম্পর্টেন্ট, এগুলো ডাইরেক্ট আসবে। ওকে, যে মানে জাস্ট কনসেপ্টটা বুঝ, ওকে, যে এগুলো মনে রাখার কোনো প্রয়োজন হবে না, জাস্ট শুধু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। ওকে, এরকম অনেক উদাহরণ হতে পারে। ওকে, নিউলি ক্রিয়েটেড পন্ড মানে একটা নতুন পুকুর তৈরি করা হলো, তাহলে জাস্ট ওখানে প্রথম একটা পুকুর তৈরি করে ওখানে মাছ ছেড়ে দেওয়া হবে। ওকে, তো সেটাকে কি বলবো, প্রাইমারি সাকসেশন হচ্ছে ফার্স্ট। ওকে, কিন্তু একটা পুকুরকে দ্বিতীয়বার তৃতীয়বার বারবার শেষ করে সেটা যখন আবার নতুন করে মাছ ছেড়ে দেওয়া হয়, তো সেকেন্ডারি সাকসেশন। তো এরকম অনেক এক্সাম্পল হতে পারে। ওকে, দ্য এস্টাবলিশমেন্ট অফ এ নিউ বায়োটিক কমিউনিটি ইজ জেনারেলি স্লো, and before the biotic community of the diverse organism can become established, there must be soil depending mostly on the climate. It takes natural process several hundred to several thousand of years produce
ফার্টাইল সয়েল অন বার রক। দেখ এখানে বলছে যে আমি যে জিনিসটা বলছি যে এটা অনেক অনেক মানে লং টাইম প্রসেস, ওকে। এর জন্য 500 বছর, 1000 বছর, 5000 বছর সময় লাগতে পারে, ওকে। এখানে 1000 years সময় লাগবে, ওকে। বার রক যেটা হতে যে পাথর ভেঙে মাটি তৈরি হতে, মানে ফার্টাইল সয়েলের কথা বলছি এখানে, উর্বর মাটি তৈরি হতে। দেন সেকেন্ডারি সাকসেশন যেটা বললাম, সেকেন্ডারি সাকসেশনের এখানে দেখ উদাহরণ দেওয়া আছে যে হয় ন্যাচারাল বায়োটিক কমিউনিটিস হ্যাভ বিন ডেস্ট্রয়েড, ডেস্ট্রয়েড ধ্বংস করা হবে আবার ন্যাচারাল বায়োটিক কমিউনিটিকে, অ্যান্ড ইন এ অ্যাবান্ডেন্ট ফার্ম ল্যান্ড, বার্নড অর কাট ফরেস্ট, lands that have been flooded since some soil or sediment is present, succession is faster than the primary succession. So দেখ সেকেন্ডারি সাকসেশনের উদাহরণ অনেক হবে এরকম, যেগুলো এখানে বলেছে যে অ্যাবান্ডেন্ট মানে পরিত্যক্ত ভূমি, ওকে, যেগুলো মানে পড়ে থাকে। তারপর হলে যে ধর একটা বনভূমি যে দাবান হলে আগুন লেগে যায় কি না, তারপর বনভূমিকে কেটে দিলে আবার পুনরায় সেখানে প্লান্ট হয় কি না। তারপর হচ্ছে ফ্লাটেড মানে জলাশয়ে ভরে গেল কোনো একটা কি বলবো এগ্রিকালচার ফিল্ড, ওকে। সো সেটা আবার কি হচ্ছে, জলাশয় যখন শুকিয়ে যাবে তখন সেখানে প্লান্ট তৈরি হবে বিভিন্ন ধরনের। এগুলো হলো সেকেন্ডারি সাকসেশনের এক্সাম্পল হবে। কিন্তু এখানে প্রাইমারি আর সেকেন্ডারি সাকসেশনের মধ্যে ডিফারেন্স যেটা মেনলি, প্রাইমারি সাকসেশনের জন্য অনেক বেশি সময় লাগবে, ওকে, ওটা কি ভেরি স্লো। অ্যান্ড দ্য সেকেন্ডারি সাকসেশনিস্টটা কি মানে প্রাইমারি সাকসেশনের থেকে সেকেন্ডারি সাকসেশনটা একটু ফাস্টার হবে, দ্রুত হবে, ওকে। সো এটা কোশ্চেন আসতে পারে। অ্যান্ড নেক্সট কি বলছে যে ডিসক্রিপশন অফ দ্য ইকোলজিক্যাল সাকসেশন ইউজুয়ালি ফোকাস অন চেঞ্জেস in vegetation. However, these vegetation changes in turn affect the food and shelter of various type of animals. Thus, a succession proceeds, the number of types of animals and decomposers also change. ওকে, সাকসেশনের সঙ্গে সঙ্গে যে ধর যে চেঞ্জ পরিবর্তনগুলো হবে কি না, ভেজিটেশনের চেঞ্জ হবে, ওকে, ওকে, অ্যান্ড শেল্টার বিভিন্ন ধরনের চেঞ্জগুলো দেখা যাবে, এখানে কিছু নেই, ওকে। এট এনি টাইম ডিউরিং প্রাইমারি অ্যান্ড দ্য সেকেন্ডারি সাকসেশন, ন্যাচারাল অর হিউম্যান induced disturbance, fire, deforestation, etc. can convert a particular serial stage of succession to an earlier stage. And also such disturbances create a new condition that encourage some species and discourage or eliminated other species. সো দেখ এখানে বলছে যে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি সাকসেশন হওয়ার সময় যদি ধর ন্যাচারাল, ওকে, প্রাকৃতিকভাবে যদি কোনো ডিস্টারবেন্স যেগুলো হয়, ওকে, প্রাকৃতিক যেটা প্রাকৃতিক মানে প্রকৃতির দ্বারা যদি হয়, অথবা মানুষের দ্বারা যদি কোনো ডিস্টারবেন্স তৈরি হয়, যেমন মানুষ হচ্ছে বনভূমিতে অর্থাৎ আগুন লাগিয়ে দেয়, ডিফরেস্টেশন, গাছ কেটে মানে বনভূমি কেটে দেওয়া হচ্ছে, ওকে, ডিফরেস্টেশন করা হচ্ছে। তো এর ফলে কি একটা মাঝখানে হচ্ছে ইন্টারফেয়ার তৈরি করবে কি না, ডিস্টারবেন্স তৈরি হবে। এর জন্য ওটার মধ্যে একটা পরিবর্তন, সাডেন পরিবর্তন দেখা যেতে পারে, ওকে। এ ক্যান কনভার্টেড পার্টিকুলার সিরিয়াল স্টেজ সাকসেশন, ওকে, একটা ওই পার্টিকুলার মানে সিরিয়াল স্টেজে ধর একটা কোনো কী বলবো, ধর যদি আমি এমনি এগ্রিকালচার ফিল্ডের ক্ষেত্রে বলি, ধর এই যেমন ধান লাগানোর পরে ধান বড় হয়ে গেলো, কিন্তু কী হলো, বৃষ্টি হলো প্রচুর পরিমাণে। তো বৃষ্টি হওয়ার জন্য কী হচ্ছে, ধান ডুবে গেলো বন্যার জলে। তো সেখানে মাঝখানে একটা কী হচ্ছে, ডিস্টারবেন্স তৈরি হচ্ছে কি না, এর ফলে তার যে প্রাকৃতিক ন্যাচারাল যেটা স্বাভাবিক যেই গ্রোথ বা বিভিন্নভাবে সব প্রভাবিত হচ্ছে কি না। তো এই জিনিসটাই বলছে যে সিরিয়াল স্টেজ, মাঝখানে যে স্টেজটা কি না, হ্যাঁ, ওটা প্রভাবিত হবে। অ্যান্ড অলসো সাচ ডিস্টারবেন্স ক্রিয়েট, বলছে যে একটা নিউ কন্ডিশন তৈরি করবে, দ্যাট এনকারেজ সাম স্পিসিস, এবং এই কন্ডিশনের ডিস্টারবেন্সের ফলে একটা কী হচ্ছে, মাঝখানে একটা অন্য স্পিসিস তৈরি হতে পারে। অ্যাকচুয়ালি তৈরি হতে পারে এটা বলেনি যে তৈরি হবে, জাস্ট এটা কি বলবে যে এনকারেজ করবে, ওকে, অ্যান্ড ডিসকারেজ করবে। এবং কিছু এখন স্পিসিস কী হবে, আবার একটা নতুন স্পিসিস তৈরি হতে পারে, আবার কিছু স্পিসিস কী হচ্ছে ডিসকারেজ বা এলিমিনেট হয়ে যেতে পারে, ওকে। সো এই জায়গা থেকে অনেকভাবে কোশ্চিন আসে, বুঝতে পারলি। মেইনলি হচ্ছে তোর মনে রাখতে হবে এখানে প্রাইমারি সাকসেশন, সেকেন্ডারি সাকসেশন, অ্যান্ড ক্লাইম্যাক্স কমিউনিটি কি, অ্যান্ড ইকোলজিক্যাল সাকসেশন, ওকে।
নেক্সট যেটা হলো এই সাকসেশন অফ প্লান্ট, এখানে এখন স্পেসিফিকলি প্লান্ট সাকসেশনটাকে আলোচনা করা হয়েছে, দেওয়া হয়েছে, বলা হয়েছে প্লান্ট সাকসেশন সম্পর্কে। দেখ প্লান্ট সাকসেশনের এখানে প্রকার দেওয়া হয়েছে, টাইপস আলাদা আলাদা দেওয়া হয়েছে। দ্য বেসড অন দ্য নেচার অফ দ্য হ্যাবিটেট হোয়েদার ইট ইজ দ্য ওয়াটার, যে যেখানে জলাশয় থাকে কি না, জল থাকে বা ভেজা ভেজা জায়গা, ওকে, স্যাঁতসেঁতে জায়গা। অ্যান্ড আবার কোনো জায়গা আছে যেমন মরুভূমি, যে সে ড্রাই এরিয়া আছে, ওকে। তো এখানে কী হচ্ছে, প্লান্টের হ্যাবিটেটগুলো আলাদা হয় কি না। মরুভূমি যেসব প্লান্ট থাকে তাদের যে ফিজিওলজিক্যাল মরফোলজিক্যাল ইয়েটা বৈশিষ্ট্য আলাদা হয়, ওকে। তারপর আমাদের এইদিকে যেসব প্লান্ট থাকে তাদের ফিজিওলজিক্যাল মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আলাদা হয়, ওকে। সো আমরা জানি যেসব মানে মরুভূমিতে যেসব প্লান্ট জন্মায় তাদের আমরা কি বলি, জেরাক বলি, ওকে, জেরোফাইটস বলি। আর যেসব জলাশয়ে যেসব উদ্ভিদরা জন্ম নেয় তাদের কি বলি আমরা, হাইড্রোফাইটস, ওকে। সো হাইড্রার্ক, দেখ এখানে জলাশয়ে যেসব উদ্ভিদের প্লান্টের সাকসেশনটা হচ্ছে সেটাকে হাইড্রার্ক সাকসেশন বলা হবে, ওকে। আর মরুভূমির যেসব প্লান্ট, ওকে, এখানে মরুভূমি বলতে এটাও বলতে পারি, শুধু মরুভূমি বলতে যে রাজস্থানের মরুভূমি সেটা বোঝায় না, ওকে। যেমন যদি বলি ডেজার্ট বা হলো ডেজার্ট দু ধরনের হয়, যদি বলি বরফের দেশকেও ডেজার্ট বলা হয়, ওকে। মরুভূমি মিন্স মানে শুধু শুধু যে শুষ্ক ওটা নয়, ওকে, মানে যেখানে হচ্ছে উদ্ভিদরা তাদের হচ্ছে যেটা অনুকূল পরিবেশ পাওয়ার দরকার সেটা পায় না, ওকে। প্রতিকূল একটা ইয়ের মধ্যে, এনভায়রনমেন্টের মধ্যে তাদের ইয়ে হতে হয়, টিকে থাকতে হয়, ওকে। ওকে, অ্যান্ড জেরাক সাকসেশন কোথায় হয়, টেক প্লেস ইন ড্রাই এরিয়াস, ওকে। জাস্ট এটা কমন এগুলো জানি আমরা। দেন অ্যান্ড দ্য সিরিজ প্রগ্রেসেস ফ্রম জেরিক টু মেসিক, ওকে। জেরিক বলতে হচ্ছে কি শুষ্ক কন্ডিশনটাকে বোঝাচ্ছে। অ্যান্ড মেসিক, এখানে মেসিক বলতে হচ্ছে জেরিক আর হলো হাইড্রাক, মানে জেরাক আর হলো হাইড্রাকের যে মাঝামাঝি কন্ডিশনটাকে বুঝিয়েছে, ওকে। বুঝতে পারলি, ওটাকে মেসিক কন্ডিশন বলা হয়। মানে বোথ এই যে হাইড্রাক অ্যান্ড জেরাক সাকসেশন লিড টু মিডিয়াম ওয়াটার কন্ডিশনস, ওকে। মিডিয়ামটা মাঝামাঝি যে ইয়েটা ওয়েদারটা সেটাকে বলবো কী হবে, ম্যাজিক বা মেজার্ক বলতে পারি। এই যে নাইদার টু হাইড্রাক অর নট টু ওয়েট, জেরিক আর নট টু হাইড্রাক, ওকে। তাহলে তিনটা এখানে আমরা সাকসেশন পেলাম, হলো হাইড্রাক, জেরাক আর হলো মেজার্ক। তারপর এখানে কি বলেছে, দ্য স্পিসিস দ্যাট ইনহ্যাবিট বেয়ার এরিয়াস আর কল্ড পাইনিয়ার স্পিসিস। আচ্ছা, পাইনিয়ার স্পিসিস কী, ওকে, বা পাইনিয়ার যে কোনো অ্যানিমেল, মানে প্রথম যে স্পিসিস প্রজাতিটা সৃষ্টি হবে সেটাকে পাইনিয়ার স্পিসিস বলবো, ওকে। মানে প্রাইমারি সাকসেশনের জন্য প্রথম যে সৃষ্টি হবে তাকে কী বলা হবে, পাইনিয়ার স্পিসিস, ওকে। বুঝতে পারলি। অ্যান্ড ইন প্রাইমারি সাকসেশন ইন রক বিয়ার্স আর রেগুলারলি লাইকেন্স which are able to secrete acid to dissolve rock, helping in weathering and soil formation. This latter pave way to the some very small plants like bryophytes, and which are able to hold the small amount of soil. They are with the time succeeded by the bigger plants, and after the several more stages, ultimately a stable climax forest community is formed. The climax community remains stable and the long environment remain unchanged. With the time, the xerophytic habitat gets converted in the mesophytic ones. সো দেখ এখানে জেনারেল জিনিস বলছে, দেখ তাহলে পাইনিয়ার স্পিসিস কার, ধর কোনো একটা জায়গায় যে পাথর ছিল, আমি বললাম অনেক বড় পাথর, সেই প্রাইমারি সাকসেশন হওয়ার জন্য পাইনিয়ার স্পিসিস অ্যাকচুয়ালি প্রথম যে জীব সৃষ্টি হয় সেটা হলো লাইকেন্স আমরা জানি লাইকেন্স কি হলো, মানে অ্যালগি আর হলো ফাঙ্গির যে অ্যাসোসিয়েশন, ওকে। তো লাইকেন সৃষ্টি হয় প্রথমে, এটা কোশ্চিন আসে, অনেকবার আসছে, ওকে। লাইকেনকে বলা হয় পাইনিয়ার স্পিসিস, কথায় কার ক্ষেত্রে, বার রকের ক্ষেত্রে পড়ে থাকা হচ্ছে পাথর শিলা, ওকে। অ্যান্ড কী করে অ্যাকচুয়ালি লাইকেন্সের থেকে, মানে লাইকেন্স থেকে কি হয়, তারা কি করে অ্যাসিড সিক্রেট করে, ওকে। অ্যাসিড সিক্রেট করে সেটা কি করে, ওই রকটাকে পাথরকে কি করে ডিজলভ করে, পাথরদের ওই অ্যাসিডের রিয়াকশানে কী হয়, ধীরে ধীরে ভেঙে যায়, এবং ধীরে ধীরে ভাঙার পরে কি না ওয়েদারিং হয়। ওয়েদারিং হচ্ছে যে আবহাওয়ার যেটা দ্বারা যে বিভিন্ন যে প্রক্রিয়াগুলো হয় কি না, বায়ুপ্রবাহ হয়, ওকে। বায়ুপ্রবাহের দ্বারা ফ্রিকশন হয়,
ওকে, তারপর ধীরে ধীরে কী হচ্ছে সয়েল ফর্মেশন হয়, মাটি তৈরি হয়। ওকে, দিস লেটার এটা ধীরে ধীরে কী হচ্ছে ছোটো উদ্ভিদ তৈরি হয় এখানে বলছে। ওকে, ছোটো উদ্ভিদ থেকে কী ব্রায়োফাইটস তৈরি হয় যেগুলো ছোটো, অ্যান্ড অ্যাভেল টু স্মল অ্যামাউন্ট অফ সয়েল, এমন কিছু অল্প পরিমাণ মাটি তৈরি করে। অ্যান্ড দে সাকসিড দ্য বিগার প্লান্ট, এরা ধীরে ধীরে কী হচ্ছে বড় উদ্ভিদ তৈরি করে। ওকে, আফটার সেভারেল মোর স্টেজেস আলটিমেটলি স্টেবল ক্লাইম্যাক্স ফরেস্ট কমিউনিটি। ওকে, লাস্টে একটা যে ক্লাইম্যাক্স কমিউনিটি তৈরি হচ্ছে, অ্যান্ড দ্য ক্লাইম্যাক্স কমিউনিটি রিমেন্স স্টেবল লং অ্যাজ দ্য এনভায়রনমেন্ট রিমেন আনচেঞ্জড। যখনই একটা পরিবেশ কী হচ্ছে স্টেবল হয়ে যাবে কি না, তখন সেটা কী হচ্ছে আর চেঞ্জ হবে না। ওকে, রিমেন আনচেঞ্জড হয়ে যাবে। ওকে, সাপোজ যদি বলি তুই যদি জীবনে স্টেবল হয়ে যায়, স্টেবল বলতে সাকসেস হয়ে গেলি, চাকরি পেলি বড়, ওকে, মাসে 5 লাখ টাকা ইনকাম করছিস, তখন সেটা কী বলি, সেটাকে যেই স্টেজটাতে থাকবি সেটাকে চেঞ্জ করতে চাইবি? কখনোই চাইবি না। ওকে, মানে স্টেবল একটা জিনিস, যে কোনো জিনিস যখনই একটা স্টেবল হয়ে যাবে কি না, সে ম্যাক্সিমাম, সবাই কী চায় যে ম্যাক্সিমাম স্টেবিলিটিতে পৌঁছাতে চায়। ওকে, আমরা কেমিস্ট্রিতে পড়ছি। ওকে, তো এই স্টেবিলিটি যখনই যে কোনো জিনিস পেয়ে যাবে কি না, সে তখন নিজেকে চেঞ্জ করতে চাইবে না। ওকে, অ্যান্ড উইথ দ্য টাইম জেরোফাইটিক হ্যাবিটেট গেটস কনভার্টেড ইন্টু মেসোফাইটিক। জেরোফাইটিক হ্যাবিটেটসে যেসব প্লান্টসগুলো জন্মায় তারা আবার কি মেসোফাইটিকে কনভার্ট হয়ে যায়। ইন প্রাইমারি সাকসেশন ইন ওয়াটারে যে প্রাইমারি সাকসেশন, ওকে, প্রাইমারি সাকসেশন যদি হয়, দ্য পাইনিয়র স্পিসিস কী হবে ওয়াটারের ক্ষেত্রে? এটা তো হচ্ছে যে ধর এখানে একটা পাথর পড়েছিল, সেটার ক্ষেত্রে পাইনিয়র স্পিসিস হবে তোর লাইকেন। ওকে, আর এখানে ধর যদি একটা কোনো জলাশয়ের ক্ষেত্রে পিওনিয়র স্পিসিস বলি, তাহলে সেখানে কী হবে ফাইটোপ্লাঙ্কটনস। ওকে, ছোটো ছোটো যে ফাইটোপ্লাঙ্কটন, ছোটো যে জলে যে ভাসমান উদ্ভিদ। ওকে, দে আর রিপ্লেসড উইথ টাইম বাই ফ্রি ফ্লোটিং অ্যাঞ্জিওস্পার্মস, তারা ধীরে ধীরে কী হচ্ছে ফ্রি অ্যাঞ্জিওস্পার্মে পরিণত হবে। অ্যান্ড দেন বাই রুটেড হাইড্রোফাইটস। ওকে, প্রথমে হচ্ছে উদ্ভিদগুলো কী হবে, ভেসে থাকা উদ্ভিদ তৈরি হবে, তারপর সেই উদ্ভিদগুলো কী করবে, নিজেদের রুটেড হাইড্রোফাইটস তৈরি হবে। রুট মানে রুট থাকবে, মূল থাকবে, এবং জলজ উদ্ভিদ, এবং কী বলছে এখানে সেজড অ্যান্ড গ্রাসেস অ্যান্ড ফাইনালি দ্য ট্রিস। এই উদ্ভিদগুলোই ধীরে পরবর্তী সময়ে দীর্ঘ সময় পরে কী হচ্ছে ট্রিতে পরিণত হবে, গাছে পরিণত হবে। অ্যান্ড দ্য ক্লাইম্যাক্স অ্যাগেইন উড বি ফরেস্ট। এই ক্লাইম্যাক্স কমিউনিটিতে যখন পৌঁছাবে তখন এটাই কী হবে, একটা জলাশয়। কী হবে, জলাশয় ধীরে ধীরে কী হচ্ছে বুঝে যায় কি না, মাটির দ্বারা ধীরে 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 একটা জলাশয় দেখবি। ওকে, 500 বছর পরে যে দেখবি আজকে যেই জায়গায় জলাশয় আছে, 500 বছর পরে সেখানে কী হচ্ছে আর জলাশয় নেই। ওকে, এটা তো বাড়ির আশপাশেই দেখিস, যেটা ধর বাড়ির পাশে তোর বিল ছিল, আগে ধর জলাশয়ে চাষবাস হতো না, কিন্তু এখন দেখ সেখানে সব কিছু হচ্ছে, মনে দেখবি যে বন্যা আর হচ্ছে না আগের মতো। ওকে, তো এরকম ওকে ওই জায়গায় একটা ফরেস্ট তৈরি হয়ে যাবে। ওকে, অ্যান্ড উইথ টাইম দ্য ওয়াটার বডি ইজ কনভার্টেড ইন্টু ল্যান্ড। দেখ এখানে বলে দিয়েছে যে দেখ এই ওয়াটার বডি একটা জলাশয় কী হবে কনভার্টেড হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে ল্যান্ডে, ভূমিতে পরিণত হয়ে যাবে। ওকে, অ্যান্ড সেকেন্ডারি সাকসেশনের কী বলছে এখানে, সেকেন্ডারি সাকসেশন ইন দ্য স্পিসিস দ্যাট ইনোভেট ডিপেন্ডস অন দ্য condition of the soil, availability of water, the environment, as also the seeds or the other propagules present. Since soil is already there, the rate of the succession is much faster and hence the climax is also reached more quickly. সো এখানেও খুব ভালো জিনিস বলেছে একটা, যে সেকেন্ডারি সাকসেশনের ক্ষেত্রে যদি দেখা যায় যে স্পিসিস একটা প্রজাতি ধর ইনোভেট ডিপেন্ডস অন দ্য কন্ডিশন, কার উপর ডিপেন্ড করবে সেকেন্ডারি সাকসেশনের ক্ষেত্রে সয়েল, মাটিটার উপর, অ্যাভেলেবিলিটি যে সেখানে জলাশয় মানে জল আছে কি না। ওকে, অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যাজ অলসো দ্য সিডস অর দ্য আদার প্রোপাগুলস প্রেজেন্ট। তো সেকেন্ডারি সাকসেশন হওয়ার জন্য, অর্থাৎ একবার ওটা হয়ে থাকতে হবে অলরেডি, সেকেন্ডারি সাকসেশন হওয়ার জন্য যদি প্লান্টের ক্ষেত্রে বলি, তাহলে সেই একটা পড়ে থাকা মাটিতে উদ্ভিদ প্লান্ট কখন জন্ম নিতে পারবে, যদি ওই প্লান্ট মানে পরিত্যক্ত ভূমিটাতে যদি কোনো উদ্ভিদের বা ঘাসের যে কোনো প্লান্ট হতে পারে বীজ থাকে কি না, বীজ থাকলে তবেই তো প্লান্ট জন্ম নেবে কি না, সেটাই বলছে। অ্যান্ড আদার প্রোপাগুলস প্রেজেন্ট। ওকে, যে কোনো মাইক্রো ছোটো ছোটো অর্গানিজম ওকে প্লান্টের হতে পারে, ওগুলোকে প্রোপাগুলস বলে, প্রেজেন্ট থাকতে হবে, তবে সেকেন্ডারি সাকসেশন হবে। ওকে, অ্যান্ড সিন্স সয়েল ইজ অলরেডি দেয়ার, দ্য রেট অফ দ্য সাকসেশন ইজ মাচ ফাস্টার। ওই জন্য কী হচ্ছে যে সেকেন্ডারি সাকসেশনটা ফাস্টার হয়, কারণ ওটা একবার অলরেডি হয়ে গেছে কি না। হ্যাঁ, ওকে, অ্যান্ড
দ্য ক্লাইম্যাক্স ইজ অলসো রিচড মোর কুইকলি, অ্যান্ড যে ক্লাইম্যাক্স কমিউনিটিতে যে পৌঁছায় কি না তাড়াতাড়ি পৌঁছায়। প্রাইমারি সাকসেশনে যেটা ক্লাইম্যাক্স কমিউনিটিতে পৌঁছানোর জন্য প্রচুর সময় লাগবে, ওকে, কিন্তু সেকেন্ডারি সাকসেশন সেটার ক্ষেত্রে কী হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি যদি বলি একটা এমনি এক্সাম্পল দিই, এরকম মানে ধর একটা এমন একটা পরিত্যক্ত ভূমি যেটা ধর একটা জমি হচ্ছে 10 বছর ধরে পড়ে আছে, ওকে, সেই জমিটাকে তুই যদি করতে যাস, মানে কি বলবো, যেটা ধর চাষ মানে কি বলবো, হাল দিতে যাস গরু দিয়ে, তো সেই জমিটাকে হাল দেওয়ার জন্য কি হচ্ছে, প্রথমে প্রচুর প্রচুর পরিশ্রম করতে হবে এবং সেটা সময় লাগবে একটা, ওকে, টাইম টেকিং মানে ব্যাপার হয়ে যাবে। এবং কেন, কারণ ওই জমিটা 10 বছর ধরে পড়ে আছে, সেটা কি হচ্ছে হার্ড হবে, প্রচুর ওখানে একটা টাইম বেশি লাগবে, ওকে। কিন্তু ওই জমিটাই একবার চাষ দেওয়ার পরে পরবর্তী যদি বলি 1 বছর পরে বা 6 মাস পরে ওটাকে যদি চাষ দেওয়া হয়, তাহলে সেই যে হার্ড মানে প্রবলেমটা সেখানে দ্বিতীয় ক্ষেত্রে ওটা সৃষ্টি হবে না, খুব তাড়াতাড়ি টাইম কম লাগবে, ওকে। তো এইরকমই জিনিসটা ধর যখন প্রাইমারি সাকসেশন হচ্ছে তখন সেক্ষেত্রে টাইমটা বেশি লাগছে, কেন, এই জন্যই প্রথমবার হচ্ছে ঘটনাটা, ওকে, কিন্তু সেকেন্ড একবার হয়ে গেলে সেক্ষেত্রে দ্রুত হচ্ছে, ওকে। এটা ন্যাচারাল প্রসেস, ওকে, এটা আমরা করি না, ওকে, নেচারের দ্বারা হয়, ওকে। অ্যান্ড হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড ইজ দ্যাট সাকসেশন, পার্টিকুলারলি প্রাইমারি সাকসেশন ইজ এ ভেরি স্লো প্রসেস টেকিং মেবি থাউজেন্ড অফ ইয়ার্স, বারবার বলছে ওটাই আবার, যে থাউজেন্ড অফ ইয়ার্স মানে কয়েক হাজার বছর সময় লাগতে পারে, ওকে, প্রাইমারি সাকসেশন হওয়ার জন্য, এবং এটা ভেরি স্লো প্রসেস, এটা বারবার বলছে, তো এটা ভেরি ইম্পর্টেন্ট, ওকে। ডিফারেন্স প্রাইমারি আর সেকেন্ডারি ইজি আছে, ওকে, জাস্ট কনসেপ্টটা বুঝতে হবে, ওকে। তো দেখ এখানে কিছু ডায়াগ্রাম দিয়েছে পুকুরের, হ্যাঁ, পুকুরের দেখিয়েছে, বনভূমির দেখিয়েছে যে কীভাবে সাকসেশন হচ্ছে। দেখ এখানে পুকুরের সাকসেশন দেখিয়েছে, পুকুরে যদি দেখি পন্ডসের ক্ষেত্রে, দেখ পন্ডসে কী আছে, ফাইটোপ্লাঙ্কটনস আছে, এই ফাইটোপ্লাঙ্কটনসগুলো ছোট উদ্ভিদগুলো দেখ ধীরে ধীরে কী আছে, রেড সোয়াম্প স্টেজে পৌঁছাচ্ছে এরকম উদ্ভিদে। তারপর এখানে সাবমার্জ, এরা কি হলো, সাবমার্জ প্লান্ট স্টেজে হলো। সাবমার্জ বলছে হচ্ছে নিচে ডুবে আছে, ওকে, জলের নিচে, এবং জলের নিচে পুকুরের নিচে মাটির সঙ্গে রুট আছে ওদের, ওকে। অ্যান্ড মার্শ মেডো স্টেজ, এরা একটু বড় হলো। তারপর দেখ সাবমার্জ ফ্রি ফ্লোটিং, সাবমার্জ ফ্রি ফ্লোটিং, দেখ সাবমার্জও আছে আবার ফ্রি ফ্লোটিং অর্থাৎ ভেসে আছে উপরে, এগুলোকে বলছে সাবমার্জ ফ্রি ফ্লোটিং। অ্যান্ড সার্ফ স্টেজ হচ্ছে একটু বড় বড় যেসব উদ্ভিদ এরকম হবে, ওকে। সার্ফের পরে দেখা গেলো ফরেস্টে পরিণত হয়ে গেছে, পুরো বনভূমি তৈরি হয়ে গেছে, ওকে। মানে ক্লাইম্যাক্স কমিউনিটি এটাকে বলবো আমরা, স্টেবল অবস্থায় পৌঁছে গেছে। সো তারপর এখানে লাস্ট কি বলছে যে দেখ ইয়ার্স ফর ক্লাইম্যাক্স টু বি রিচড, ওকে, যে ক্লাইম্যাক্সে পৌঁছাতে থাউজেন্ডস অফ ইয়ার্স লাগবে, ওকে। Another important fact is to understand that all succession, whether taking place in water or on land, and proceeds to the similar climax community, the basics, okay. And climax community যেখানে the weathering taking place in water and land কিছু নেই এখানে, ওকে, মেসিক যে কন্ডিশনটা বলছে, ওকে, এই সিমিলার ক্লাইম্যাক্স কমিউনিটি মেসিকের ক্ষেত্রেও হবে কি না, ক্লাইম্যাক্স কমিউনিটিতে পৌঁছাতে সময় লাগবে। সো এটা ছিল আমাদের আজকে দুটো টপিক, কী কী পড়লাম তাহলে, এনার্জি বলছে যে পিরামিড, ইকোলজিক্যাল পিরামিড, আর হলো ইকোলজিক্যাল সাকসেশন, ওকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইকোলজিক্যাল সাকসেশন থেকে কোশ্চেন মাস্ট আসবে, ওকে। দেখ প্রত্যেকটা টপিকে ইম্পর্টেন্ট, কিন্তু কনসেপচুয়ালি বুঝতে হবে। এই চ্যাপ্টারগুলো যতটা ইজি ততটা মানে কি বলবো টাফ, যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে এগুলো থেকে কিন্তু ঘুরিয়ে কোশ্চেন আসে, ওকে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখ, ইকোলজিক্যাল সাকসেশন থেকে অনেক কোশ্চেন আছে যেতে পাবি। তো এটা পড়ে না ভালোভাবে আগে, ইকোলজিক্যাল পিরামিড আর হলো ইকোলজিক্যাল সাকসেশনটা। আশা করছি বুঝতে পারলি ভালোভাবে, ওকে। না বুঝতে পারলে 2-3 বার ভিডিওটা দেখবি, ক্লিয়ার হয়ে যাবে, ওকে। নেক্সট একটা টপিক বাকি থাকলো শুধু, নিউট্রিয়েন্ট সাইক্লিং, ওকে, পুষ্টি স্তর, ওকে, মানে পুষ্টি স্তর বলবো না, এটাকে নিউট্রিয়েন্ট সাইকেল বলছে যে পুষ্টিচক্র, ওকে। পুষ্টিচক্রগুলো যেগুলো আমরা বাংলাতে এগুলো ক্লাস 9-10 ছিল কি না, কার্বন সাইকেল, ওকে, নাইট্রোজেন সাইকেল তো অলরেডি আমরা পড়েছি, ওকে না, প্লান্ট নিউট্রিশনে।
তো এখানে আমরা ওই সব সাইকেল পড়বো। এখানে কী কী সাইকেল পড়বো, গ্যাসিয়াস সাইকেল আর হলো সেডিমেন্টারি সাইকেল পড়বো, দু ধরনের। আগে প্রথমে সাইকেলগুলোকে ভাগ করা হয়েছে, ওকে। তারপরে এখানে আমাদের পড়তে হবে কার্বন সাইকেল, নাইট্রোজেন সাইকেল, তারপর হলো ফসফরাস সাইকেল। এগুলো সম্পর্কে আমাদের জাস্ট দুটো পেজ, ওকে। কার্বন, ফসফরাস আর হলো, শুধু কার্বন আর হলো ফসফরাস সাইকেল সম্পর্কে বলা আছে, ওকে। আর লাস্ট একটা টপিক আছে ইকোলজিক্যাল সার্ভিস, ইকোসিস্টেম সার্ভিসেস, ওকে। দেন শেষ হয়ে যাবে, ওকে। সো সময় দিয়ে পর, ওকে, সময় নিয়ে পর প্রত্যেকটা টপিককে টাইম দিতে হবে, তাহলে কিন্তু মাথায় সেট হবে, ওকে। তাড়াহুড়োর কোনো দরকার নেই। সো ঠিক, এগুলো ভালোভাবে পড়ে নে। কালকে বা আজকে দুটো ক্লাস করিয়ে দিলাম, ওকে। নেক্সট দেখি কালকে এটা তাহলে কমপ্লিট করে দেবো, ওকে। তাহলে আমাদের ইকোলজি শেষ হয়ে যাবে, ওকে। তাহলে রাখছি, নেক্সট ভিডিওতে দেখা হবে।